আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে আমার প্রাতিষ্ঠানিক সিলেবাসের বাইরের দীর্ঘ ৬-৭ বছরের পরিশ্রমকে সামনে রেখে একটি দায়িত্বভার নিজের কাঁধে বহন করার ঘোষণা দিতে এসেছি। সম্মানিত দর্শকবৃন্দ, বলা হয়ে থাকে যে আমাদের দেশ ভারতের বর্ণ পরিচিতিমূলক বইগুলোতে, বাচ্চাদের বইগুলোতে ছিল ওয়াতে অজগর, আতে আম, রস্বইতে ইঁদুর, এই করতে করতে গয়ে ছিল গণেশ, হিন্দু ধর্মের এক দেবতার নাম। কিন্তু যখন ভারতীয় সংবিধানে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে সেকুলার তথা পন্থা অথবা ধর্ম নিরপেক্ষ এই শব্দটি যোগ করা হলো, তখন এই বইয়ে যেখানে ছিল গয়ে গণেশ, সে গণেশকে মুছে দেওয়া হলো আর সেখানে ভরে দেওয়া হলো গয়ে গাধাকে। কারণ এখানে ভারতীয় সংবিধান অনুযায়ী পার্টিকুলার কোনো ধর্মকে প্রমোট করা হচ্ছে আইনের উল্লঙ্ঘন করা। অবশ্য এখানে যে শুধুমাত্র গণেশ ছিল এই বলে মুছে দেওয়া হয়েছে এমনটি না। সেখানে যদি মুসলিমদের মসজিদের গয়ে গম্বুজ থাকতো তবুও মুছে দেওয়া হতো, যদি সেখানে শিখদের গুরুদুয়ারা থাকতো তবুও মুছে দেওয়া হতো, যদি সেখানে খ্রিস্টানদের গয়ে গির্জা থাকতো তবুও মুছে দেওয়া হতো। এক কথায় এখানে কোনো ধর্মকে প্রশ্রয় দেওয়া হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, যখন এই অবস্থা, তখন যেন ভারতের ধর্মাবলম্বীরা বা ধর্মের যারা গুরু, তারা যেন সিদ্ধান্ত নিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আচ্ছা, তোরা তোদের স্কুল থেকে আমাদের ধর্মকে মুছে দিলি, আমরা এমন এক সিলেবাস প্রণয়ন করব, আমরা এমন এক সিলেবাস গঠন করব যেখানে তোদের স্কুলের কোনো পড়া আমাদের বইয়ে থাকবে না। ব্যাস, এখান থেকেই শিক্ষার মাঝে সংকীর্ণতা মাখা একটি রেখা টেনে দেওয়া হলো, যার এক পাশের নাম হলো জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, মডার্ন তথা আধুনিক শিক্ষা, আর রেখার অপর পাশের নাম হলো ধর্মীয় শিক্ষা। অথচ এই রেখার দুই পাশের শিক্ষায় আজকে ক্ষতির মুখে, বিপদের সম্মুখীন। আজকে স্কুল শিক্ষার যে যত বড় ডিগ্রিধারী, সে তত বেশি শ্বশুরের কাছে যৌতুকের আবেদন রাখছে। শিক্ষার কি এটাই উদ্দেশ্য? কি মেসেজ দিতে চাইলাম আমরা এত বড় ডিগ্রিধারী হয়ে, যে যার কাছে যত বেশি ডিগ্রি সে তত বেশি শ্বশুরের কাছে যৌতুকের আবেদন করছে? পক্ষান্তরে রেখার এই পাশের ধর্মীয় শিক্ষার অবস্থা এমন যে আজকে আমাদের মুসলিম সমাজে উম্মাতে ইসলামিয়ার যেগুলো আন্তর্জাতিক বিষয়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই আন্তর্জাতিক বিষয়ের উপরে শুধুমাত্র তারাই কথা বলতে পারছেন যারা আপনার নিজের সিলেবাসের বাইরে এসেও বিশ্ব ইতিহাস পড়েছে, বিশ্ব রাজনীতি পড়েছে, বিজ্ঞান পড়েছে, দর্শন এবং ভাষা খুব ভালোভাবে পড়েছে। এরাই আজকে উম্মতের আন্তর্জাতিক বিষয়ের উপরে কথা বলতে পারছে। আর এদের সংখ্যা কত, আশা করছি এটা ফুটে বলার কোনো প্রয়োজন নেই। সম্মানিত দর্শক শ্রোতা, গল্পটি কাল্পনিক হলেও বাস্তবতা এর ঊর্ধ্বে 1 ইঞ্চিও না। আজকে আপনাকে এ কথাও শোনাতে এসেছি যে আমরা শিক্ষার মাঝে যে প্রাচীর দিয়েছি, এত বড় প্রাচীর, পৃথিবীর 100% মুসলিম দেশ, তাওহীদের দেশ, উলামা ইকরামদের দেশ সৌদি আরবে এই বিভাজন এভাবে করা হয়নি। এখানে শুরু থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত প্রায় সকলের সিলেবাস এক। এখানে স্কুল শিক্ষা আর মাদ্রাসার শিক্ষা বলে কোনো বিভাজন নেই। সকলেই এখানে আপনার ভাষা পড়বে, সকলেই ইসলামের যেগুলো বিষয়, তাওহীদ, ফিকহ, সিরাত, ইসলামী হিস্ট্রি যা কিছু আছে, সকলে বিজ্ঞান, সব কিছু পড়বে। তারপরে যখন উচ্চ মাধ্যমিকে যাবে, তখন সকলে নিজের নিজের ফিল্ড চয়ন করবে। কেউ বিজনেসে গেল, কেউ মেডিকেলে গেল, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে গেল, কেউ আর্টসে গেল, কেউ হয়তো আপনার শরীয়তে গেল। কিন্তু আপনার মাধ্যমিক পর্যন্ত সকলেই
তাওহীদ পড়ে আসে, হাদিস পড়ে আসে, কোরআন পড়ে আসে, আপনার ফিকা পড়ে আসে, বিজ্ঞান পড়ে আসে, ইতিহাস পড়ে আসে, সব কিছু সকলেই পড়েছে। পক্ষান্তরে কি হয়, এখানে এমন হয় না আমাদের দেশের মতো যে একজন উকিলের ভাষা, একজন আইনজীবীর ভাষা আলেম বুঝতে পারছেন না, আর একজন আলেমের ভাষা একজন আইনজীবী বুঝতে পারছেন না। এইরকম অসামঞ্জস্যতা বলে এই ভেদাভেদ এই সৌদি আরবে নেই। এমনটি হয় না যে আলেম হসপিটালে যায় কাঁপা পা নিয়ে, আর একজন আইনজীবী মসজিদে আসেন কাঁপা পা নিয়ে, এরকম অসামঞ্জস্যতা নেই। আপনি এখানে একজন পুলিশের কাছেও তাওহীদের উপর 1 ঘন্টা বক্তব্য পাওয়ার আশা করেন। আপনি এখানে একজন ডাক্তারের কাছেও ইসলামের ইতিহাস সম্পর্কে 1 ঘন্টা বক্তব্য পাওয়ার আশা রাখতে পারেন। আপনি এখানে একজন ইঞ্জিনিয়ারের কাছেও আকীদা বিষয়ে 1 ঘন্টা বক্তব্য পাওয়ার আশা করতে পারেন। এখানে ভারসাম্য বজায় রয়েছে, সকলের ভিত মজবুত হয়েছে সমান সিলেবাসের উপরে। তারপরে নিজের নিজের ফিল্ড চয়ন করে নিয়েছে, যে যার মতো যার যেখানে বেশি রুচি সে সেই ফিল্ড আপনার চয়ন করেছে। সম্মানিত দর্শকবৃন্দ, একটি বাড়ি রয়েছে, একটি ঘর রয়েছে, সেখানে সেই বাড়িতে কোনটি বেডরুম, কোনটি অতিথিশালা, কোনটি রিসেপশন রুম, কোনটি গ্যারেজ, কোনটি সিঁড়ি, এই সব কিছু যদি জানি এবং কোনটা কোথায় রয়েছে, অতিথিশালাটা কোথায় রয়েছে, বেডরুম কোথায় রয়েছে, আপনার সিঁড়ি কোথায় রয়েছে, বেলকুনি কোথায় রয়েছে, এও জানি, সব কিছু বাড়ির মানে টোটাল স্ট্রাকচার গঠন এবং কোনটা কোথায় আছে এ বিষয়ে যদি আমরা অবগত থাকি সেই বাড়ি সম্পর্কে, তাহলে এই বাড়ির কোনো ঘটনা সম্পর্কে, হয়তো কোনো ঘটনা ঘটলো, তার আমরা রিসার্চ করছি, গবেষণা করছি সেই ঘটনা নিয়ে, তখন আমাদের এই বাড়ির ঘটনাকে আয়ত্ত করতে খুব সহজ হয়ে যাবে। কারণ বাড়ির গঠন এবং তার মানচিত্র ম্যাপ আমাদের চোখের সামনে ছলছল করে আমাদের চোখের সামনে ভাসছে। পৃথিবীতে বিজ্ঞানের একটি শাখার নাম হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল। এখানে পৃথিবীর যে বা বিশ্বের, শুধু পৃথিবী না, মহাবিশ্বের, ইউনিভার্সের গঠন তথা তার স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়। এই শাখার একটা ভাগের নাম হচ্ছে অ্যাস্ট্রোনমি তথা জ্যোতির্বিজ্ঞান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে কি কি খগোলীয় পিণ্ড দিয়ে সাজিয়েছেন, সেখানে উপগ্রহ, গ্রহ, ক্ষুদ্র গ্রহ, সৌরজগৎ, তারকা, তারামণ্ডল, গ্যালাক্সি, তারপরে ক্লাস্টার, সুপার ক্লাস্টার ইত্যাদি, এই আসমানে মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু নিয়ে একদম খুব বিস্তারিতভাবে পড়াশোনা করা হয়। এই ভূগোলের, এই জিওগ্রাফির ভূগোলের আরও একটা ভাগের নাম হচ্ছে টোপোগ্রাফি। এই টোপোগ্রাফিতে কি করা হয়, এই যে আমাদের পৃথিবী রয়েছে, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বৈচিত্র্যপূর্ণ জিনিস দিয়ে পৃথিবীকে সাজিয়েছেন। এই ভূপৃষ্ঠে যে আপনার পাহাড় রয়েছে, পাঠার রয়েছে, মরুভূমি রয়েছে, গ্লেসিয়ার রয়েছে, তারপরে জলপ্রপাত থেকে নিয়ে নদী, মোহনা, সমুদ্র, তারপরে দ্বীপ, উপদ্বীপ, মহাদ্বীপ, তারপরে সমুদ্রের কিনারায় যে আপনার বে, গালফ, বাইট যা কিছু রয়েছে ভূপৃষ্ঠে, আপনার জঙ্গল যা কিছু রয়েছে, সমস্ত জিনিস নিয়ে এই টোপোগ্রাফিতে পড়াশোনা করা হয়। এরপরে এই জিওগ্রাফির তৃতীয় ভাগের নাম হচ্ছে জিওলজি অর্থাৎ ভূতত্ত্ববিজ্ঞান। এখানে এই যে আমাদের পৃথিবী, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু রেখেছেন, পৃথিবীর যে লেয়ার, কোর, ম্যান্টল, ক্রাস্ট এবং ক্রাস্টের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খনিজ পদার্থ রেখেছেন, পাথর থেকে নিয়ে, মার্বেল পাথর থেকে নিয়ে, চুনা পাথর, কয়লা, তারপরে আপনার পেট্রোলিয়াম, যা কিছু রয়েছে পৃথিবীর ভিতরে সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়, পড়াশোনা করা হয়। তারপরে এর চতুর্থ ভাগে এই যে পৃথিবীতে যত কিছু বাস করে, মানুষ থেকে নিয়ে পশু পাখি, জঙ্গল যা কিছু রয়েছে সমস্ত কিছু, এদের চালচলন কেমন, এদের জীবনশৈলী কেমন, এদের খাবারের স্রোত কি, কিভাবে এরা খায়, কিভাবে এরা মানে খাদ্য সংগ্রহ করে, ক্লাইমেট তথা জলবায়ু, পপুলেশন, ইন্ডাস্ট্রিজ, পৃথিবীতে মানুষ কিভাবে বসবাস করছে, এই সমস্ত নিয়ে ভূগোলের এই চতুর্থ ভাগে পড়াশোনা করা হয়। যখন একটা ছাত্রের চোখের সামনে পৃথিবীর, মহাবিশ্বের, তারপরে পৃথিবীর এই যে গঠন চোখের সামনে ভাসবে, অতঃপর যখন সে ম্যাপ তথা মানচিত্র পড়বে, যেখানে স্কুলে কি পড়া হয় যে এটা এত সহজ বিষয় নয়, মানে এত সংক্ষিপ্ত বিষয় নয়, বিস্তারিতভাবে পড়াশোনা করা হয়। সেখানে পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে সকল দেশের মানচিত্র এবং সেই দেশের সংক্ষিপ্ত ইতিহাস এবং সেই দেশে প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে, সেখানে কোন নদী আছে,
প্রসিদ্ধ, কোন পাহাড় আছে প্রসিদ্ধ, কোন গ্লেসিয়ার বা মরুভূমি রয়েছে প্রসিদ্ধ, এই যে প্রাকৃতিক বৈচিত্র্যগুলো রয়েছে, এই সমস্ত বিষয়ে সংক্ষিপ্ত ইতিহাস সহ প্রত্যেক দেশের মানচিত্রকে ছাত্রদের সামনে উপস্থাপন করা হয়। এত ভালোভাবে পড়ানো হয় যে একজন ছাত্রের সামনে যদি নিজের মানচিত্র, পৃথিবীর মানচিত্রকে এভাবে নিয়ে রাখে আর সে হাত দিবে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় বলো আমি কোথায় হাত দিয়েছি, যদি দেশের আয়তন বড় হয় তাহলে সেই ছাত্র যে ভালোভাবে মানচিত্র পড়েছে সে বলে দিতে পারে যে হ্যাঁ তুমি অমুক দেশে হাত দিয়েছো। আর যদি দেশের আয়তন ছোট হয় তাহলে অবশ্যই সে আশেপাশের কোনো একটা দেশের নাম বলতে পারবে যে তুমি অমুক দেশে হাত দিয়েছো। মানে বিশ্বের মানচিত্রকে, বিশ্বের কোথায় কি আছে সব কিছু তার চোখের সামনে ভাসিয়ে দেওয়া হয়। সম্মানিত দর্শক বৃন্দ, যখন একটা ছেলে ভূগোল পড়বে, একটা ছাত্র যখন ভূগোল পড়বে এবং বিশ্ব মানচিত্র পড়বে, তখন এই বিশ্বে যা কিছু ঘটছে তা কিছু আয়ত্ত করতে, ব্রেনে সেটাকে প্রবেশ করাতে, সেটাকে মুখস্থ করতে খুবই সহজ হয়ে যাবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যদি বিশ্ব ইতিহাস না পড়ি তাহলে ইসলামী ইতিহাসের যে শ্রেষ্ঠত্ব তা আমরা জনগণের সামনে সেভাবে উপস্থাপন করতে পারবো না। একজন ছাত্র যদি বায়োলজি তথা জীববিজ্ঞান পড়ে থাকে তাহলে সে পবিত্র কোরআনের জীববিজ্ঞান সম্পর্কিত যে আয়াতগুলো রয়েছে তার তাফসির এবং হাদিস গ্রন্থে যে কিতাবুত তাহারা তথা পবিত্রতা অধ্যায়, কিতাবুল সৈয়দ দাবাহি আপনার শিকার ও জবেহ অধ্যায়, তারপরে কিতাবুল দিয়াত, কিতাবুল জিনায়াত ইত্যাদি বিষয়গুলো, কিতাবুল মাশরুবাত, এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো একজন বায়োলজি তথা জীববিজ্ঞান পড়া ছাত্র যেভাবে মানুষের সামনে এক্সপ্লেন করতে পারবে, তার ব্যাখ্যা দিতে পারবে, তা জীববিজ্ঞান না পড়া ছাত্র সেভাবে পারবে না। ইকোনমিক্স পড়া ছাত্র যেভাবে কিতাবুল বুয়ু তথা ব্যবসা অধ্যায়ের যেভাবে সে ব্যাখ্যা দিতে পারবে জনগণকে, তা আপনার ইকোনমিক্স না পড়া ছাত্র পারবে না সেভাবে। এই সবেমাত্র আমি পলিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন এই সাবজেক্টটি পড়লাম, কয়েক মাস থেকে পড়ছি। তো এখানে আপনার ভারতীয় যে রাজনৈতিক স্ট্রাকচার, একদম ইলেক্টেড যে পদ রয়েছে সেখানে আপনার মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত, আর সিলেক্টেড পদে আপনার গ্রাম সেবক থেকে নিয়ে ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত যতগুলো পদ রয়েছে তাদের প্রক্রিয়া, তারা কীভাবে ইলেক্টেড হয়, তাদের দায়িত্ব, তাদের শর্ত, সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে যথাযথভাবে সে বিষয়গুলো পড়ানো হচ্ছে। শুধু তাই নয়, ভারতের যে সংবিধান আর তাতে যে 395টি ধারা রয়েছে, আর্টিকেল রয়েছে, সব ধারাকে একদম চুলচিরা বিশ্লেষণ করে পড়ানো হচ্ছে। তারপরে যে ইন্টারন্যাশনাল রিলেশন, একটা দেশ অপর দেশের সাথে কিভাবে সম্পর্ক থাকে, তাদের উভয়ের মাঝের সম্পর্ক কেমন, কিভাবে সে সম্পর্ক গঠন হয়, সব কিছু নিয়ে, এবং যে রাজনৈতিক যে প্রণালী রয়েছে আপনার মোনার্কি অথবা ডেমোক্রেসি, তারপরে রিপাবলিক ইত্যাদি যা কিছু রয়েছে, ডিক্টেটরশিপ যা কিছু রয়েছে সমস্ত, অর্থাৎ পৃথিবীতে যত রকম রাজনীতি প্রণালী রয়েছে সমস্ত বিষয়ে পড়াশোনা করা হচ্ছে। আমি মাদ্রাসা পড়ুয়া, এর মানে হচ্ছে এই যে জনগণ ফ্রিতে থাকার সুব্যবস্থা করে দিয়েছে, পাকার বিল্ডিং দিয়েছে, এখানে 24 ঘন্টা ইলেকট্রিসিটি, গোসল করার জন্য পৃথক স্থান, প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য সুন্দর স্বচ্ছ ব্যবস্থাপনা, 3 বেলা টাইম বাই টাইম খাবার, ফ্রেশ পানি। এখানে আমার বাবা নেই যিনি বলবেন বেটা ছাগলের জন্য 1 বস্তা ঘাস কেটে এনে দাও। এখানে আমার মা নেই যিনি বলবেন বেটা দোকান থেকে 2 কিলো আলু কিনে এনে দাও। এখানে আমার বড় ভাই নেই যিনি বলবেন যে আজকে তোকেও ধান কাটতে যেতে হবে। এখানে আমার বোন নেই যিনি বলবেন যে একটু জামাটা সেলাই করে এনে দে তো। এখানে কেউ কিছু বলার নেই। এখানে 24 ঘন্টা আমি আমার ছাত্র জীবনকে এই 12 থেকে 15 বছরের মধ্যে আমি আমার ছাত্র জীবনকে ফুলের মতো করে সুগন্ধিত করতে পারবো। আমি এখানে আমার 24 ঘন্টাকে ভালোভাবে ব্যয় করে আমি পৃথিবীর সকল বিদ্যার সাথে মোকাবেলা করতে পারবো। এখানে আমি সাপনিক হতে পারবো, আমি এখানে সাগনিক হতে পারবো, আমি এখানে মুজাহিদ হতে পারবো, আমি এখানে বিপ্লবী হতে পারবো, আমি এখানে চাইলে সব কিছু হতে পারবো। কারণ 24 ঘন্টা আমার কাছে আছে, কোনো বাধা বিপত্তি নেই, কোনো আর্থিক সংকট নেই, সব কিছু আমার সামনে জনগণ উপলব্ধ করে দিয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এবার আমি আমার পয়েন্টে আসি। আমাদের প্রাতিষ্ঠানিক সিলেবাসের বাইরে কিছু এমন সিলেবাস বা সাবজেক্ট রয়েছে যেগুলো একজন বিপ্লবী ছাত্রের জন্য, আদর্শবান ছাত্রর জন্য
একান্ত প্রয়োজন, এগুলো পড়তেই হবে, না পড়লে কোনো উপায় নেই। একটা বিষয় রয়েছে মানাহিজুল বাহাস, আমার কাছে একটা বই রয়েছে, বইটা দেখায়। এই বই দেখছেন ইসলামী ও আরবি বিষয় একাডেমিক গবেষণার রীতি ও পদ্ধতি। সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে মানাহিজুল বাহাস বলে একটা সাবজেক্ট পড়ানো হয়। সেই সাবজেক্টের এটা একটা বই, বাংলা বই আমি সংগ্রহ করেছি। তো এখানে আপনার ইসলামের কোনো টপিকের উপরে গবেষণার রীতি পদ্ধতি শেখানো হয়। একটা টপিক দিয়ে দেওয়া হলো আপনাকে, আপনি কিভাবে আজ পর্যন্ত যত কিছু এই বিষয়ে লেখা হয়েছে এবং বলা হয়েছে সব কিছু আপনি কালেক্ট করবেন, সংগ্রহ করবেন, এই পদ্ধতি এখানে শেখা হয়। আমাদের দেশে বা ভারতীয় উপমহাদেশে যারা গবেষণার ছাত্র নয়, এই বিষয়ের খোরাক আমরা পাই না। তাছাড়া আরও একটি সাবজেক্ট রয়েছে আত-তিকানা ফি খিদমাতি সুন্নাহ, যে ইসলামিক গবেষণায় টেকনোলজির ব্যবহার, এর মেথড, এর পদ্ধতি এখানে শেখানো হয় প্র্যাকটিক্যালি। তো এই সুযোগও আমাদের ভারতীয় উপমহাদেশের ছাত্ররা পায় না, এর খোরাক পায় না। এই যে বিষয়গুলো রয়েছে, তাছাড়া আজকে আপনি স্কুল শিক্ষায় যান, যে কোনো বিষয়কে স্মার্ট বোর্ডে 3D শেপের মাধ্যমে সেগুলোকে উপস্থাপন করা হচ্ছে, ছাত্ররা সহজে আয়ত্ত করতে সচেষ্ট হচ্ছে। কিন্তু আমাদের ধর্মে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, তার জীবনীকে, তার সিরাতকে আমরা মডার্ন মেথডে, মডার্ন পদ্ধতিতে আজ পর্যন্ত আমরা উপস্থাপন করতে পারলাম না। আমরা যদি চাইতাম তাহলে স্মার্ট বোর্ড লাগিয়ে ম্যাপকে সামনে রেখে বিভিন্ন ঘটনাকে, সিরাত জীবনকে আমরা তাদের কাছে উপস্থাপন করতে পারতাম, ছাত্রের কাছে আমরা পেশ করতে পারতাম, কিন্তু করিনি আমরা। আজ পর্যন্ত ইউটিউবে যান, যেরকম বিশ্ব ইতিহাস স্কুলের ছাত্ররা পড়তে পারছে, সেভাবে এই জীবনী নবীজির এবং ইসলামী ইতিহাস তারা পড়তে পারছে না। খুবই অভাব রয়েছে, এর খোরাক তারা পাচ্ছে না। আমি বন্ধুদের উৎসাহে এবং আমার নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার উদ্দেশ্যে যে দীর্ঘ নিজের সিলেবাস ছাড়াও প্রাতিষ্ঠানিক যে আমার সিলেবাস রয়েছে, আমার যে একটা স্ট্রিম রয়েছে, মেন স্ট্রিম ছাড়াও আমি খুব পরিশ্রম করে, যখন সকলে দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে যেত, তখন আমি আপনার কী করতাম, হেডফোন নিয়ে আর মোবাইল নিয়ে আমি ভারতের সবচেয়ে পপুলার শিক্ষক তার কোচিংয়ে অনলাইন ভর্তি হয়ে দীর্ঘ 6-7 বছর থেকে কন্টিনিউ আমি তার কাছে পড়ছি। সেখানে আমি জিওগ্রাফি পড়েছি, তারপরে ওয়ার্ল্ড ম্যাপ, এটা মানে খুব একটা সংক্ষিপ্ত বিষয় নয়, 4 মাস ধরে পড়তে হয়েছে ওয়ার্ল্ড ম্যাপ, তারপরে বিশ্ব ইতিহাস, ইকোনমিক্স, তারপরে বায়োলজি, ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে এইমাত্র শেষ করলাম পলিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন ইত্যাদি বিষয়ের প্রতি খুব মজা নিয়ে, খুব ভালোভাবে, খুব ধীরে স্থিরভাবে পড়াশোনা করেছি। খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমার জীবনের কিছু অংশ আপনাদের শোনাতে হচ্ছে। উদ্দেশ্য একটাই, যে আমি মনস্থ করেছি যে এই যে 8-10টা বিষয়ের নাম বললাম, এগুলো হচ্ছে আমাদের মাদ্রাসা পড়ুয়াদের সিলেবাসের বাইরের বিষয়। এই বিষয় নিয়ে আমি পড়াবো বলে ভেবেছি বন্ধুদের উৎসাহে, এবং এই যে 6-7 বছরের দীর্ঘ পরিশ্রম, এর ভিত্তিকে সামনে রেখে, একে ভিত্তি করে শীঘ্রই পরিকল্পনা করেছি যে একটা স্মার্ট বোর্ড নিব এবং সেখানে আধুনিক পদ্ধতিতে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অতি শীঘ্রই আপনাদের সামনে কোন বিষয় নিয়ে আমি প্রথম পড়াশোনা চালু করব, এ নিয়ে একটা ভিডিও আসবে। এই সময়ে যখন আমার একাডেমিক পড়াশোনা শেষ হয়ে যায়নি, বা এত তাড়াতাড়ি শেষ করারও স্বপ্ন দেখিনি, পড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ হচ্ছে এই, যে আমি মনে করছি যে আমি যাদেরকে পড়াবো তারা কোন অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করে তা আমি ভালো জানি, কারণ তাদের মাঝে আমার উঠা বসা। মনে করছি যে আমি হয়তো তাদেরকে বেশি বোঝাতে পারবো একজন অন্য ব্যাকগ্রাউন্ডের শিক্ষকের তুলনায়। তারপরেও সব বিষয় যে আমাকে পড়াতে হবে এমনটি না। যখন দেখব যে কোনো ভাই কিছু অর্জন করেছে, সে এখন কোনো বিষয়ের ভালো টিচারের কাছে পড়লে সে বুঝতে পারবে, তার দিকে আমরা দিক নির্দেশনা দিব তার ব্যাপারে। এই বয়সে টিচার হওয়া আমাকে খুবই লজ্জা লাগছে এবং খুব লজ্জিত হচ্ছে। তারপরে ভাবলাম যে এটাই সেই বয়স যেখানে আমার সংসার খুব একটা ভারী হয়ে যায়নি। এখন আমি যেভাবে ছাত্রদের সাথে বা বন্ধুদের সাথে ইন্টারাক্টিভ হতে পারবো, সেভাবে হয়তো যখন সংসার ভারী হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন হয়তো পারবো না। এই জন্যই সকলের সাথে খোলামেলাভাবে, বন্ধুসুলভভাবে, ফ্রেন্ডলি পড়াবো, এই চিন্তাভাবনা করেছি। আপনাদের মন্তব্য যদি এই মন্তব্য ঘরে জানান বিষয়টা কেমন হবে, যদি আপনাদের মনে আসে তো সেটা অবশ্যই লিখতে ভুলবেন না। আর যদি কিছু না ভাবেন তো না লিখবেন।
যদি কোনো পরামর্শ থাকে তো অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে বা মন্তব্য ঘরে অবশ্যই দিবেন বলে আশা করছি। আজকে এখান থেকে শেষ করলাম। পরবর্তীতে কোন বিষয়ে আমি কোর্স চালু করতে যাচ্ছি সেই বিষয়ে আপনার পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ।